তো আজকে আমরা শুরু করছি ফার্স্ট এই কথাটা দিয়ে, হেল্প ইয়োর সেলফ অ্যান্ড হেভেন উইল হেল্প ইউ। যদি তুমি তোমার নিজেকে সাহায্য করো তাহলেই কিন্তু ভগবান তোমাকে সাহায্য করবে। এটা এই কারণে বলা যে নোটসগুলো দেবো বা যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন পড়ো। যদি না পড়ো তাহলে কিন্তু কিছুই হবে না। জাস্ট দেখলাম একবার হয়ে যাবে তা না, যেগুলো দিচ্ছি সেগুলো খাতায় একবার হলেও পড়ো। তো আজকে যেটা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল 2018 এর ম্যাথামেটিক্স কোশ্চেন্সগুলো। যতগুলো কোশ্চেন্স আছে টোটাল 22 to 23 কোশ্চেন্স আছে, টোটাল 20 to 23 কোশ্চেন্স আমরা এখানে আলোচনা করব। তো আসি ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে হাউ মাচ টাইম উইল টেক হাউ মাচ টাইম উইল টেক বাই আ 100-meter long train moving at a speed of 30 কিমি per hour to pass a man standing at a station। হ্যাঁ, আগে সরি বলেনি কারণ কালকে এটা ভিডিওটা দেওয়ার কথা ছিল, বাট একটা টেকনিক্যাল ইস্যুর জন্য দিতে পারিনি, তো আজকে এটা আপলোড করছি ওই জন্য। তো কোশ্চেনটা কি হচ্ছে আমাদের, যে 100 মিটার একটা লম্বা ট্রেন আছে, 30 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, তাহলে তার সময়। যখনই এইরকম টাইপের সামস থাকবে সবসময় তার একটাই ফর্মুলা হয়, যে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। আমার ডিস্টেন্স কত আছে 100, স্পিড কত বলা আছে 30। বাট একটা জিনিস দেখো, 100 মিটার বলা আছে আর স্পিড 30 কিমি/আওয়ার আছে। কিমি/আওয়ার থাকলে তাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করে নিতে হয়। কেন? কারণ ডিস্টেন্সটা আমার মিটারে আছে, যদি ডিস্টেন্সটা কিমিতে থাকতো তাহলে রেখে দিতাম, আর অ্যান্সারটা যদি সেকেন্ডে না চাইতো। এবারে ইনটু কত হবে টাইম, ব্যাস সলিউশন করলে অ্যান্সার চলে আসবে না। 100 ইন্টু 18/30 ইন্টু 15 ইকুয়াল টু টাইম। ক্যালকুলেশন করো, 0 0 3 6 5 3 5 18 into 18 30/5 18, আর সরি 15 হবে, ওই জন্য ক্যালকুলেশন ভুল হচ্ছিল। 5 হবে, তাহলে 5 কে এটা কত দাঁড়াচ্ছে 2, তাহলে কত থাকছে 2 ইন্টু 6, তাহলে 2 ইন্টু 6 ইকুয়ালস টু টাইম, তাহলে টাইম আমার দাঁড়াচ্ছে 12 ইকুয়াল টু টাইম। তাহলে অ্যান্সার ইজ অ্যান্সার বি 12। অ্যান্সার ইজ বি 12 সেকেন্ড। কিছু ছিল না, জাস্ট ফর্মুলাটা লিখতে হতো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে 100 ইকুয়ালস টু 30 ইন্টু 5/18 ইন্টু টাইম, সেখান থেকে টাইম ইকুয়ালস টু 100 ইন্টু 18/30 ইন্টু 5। জাস্ট এইটুকুই করলে অ্যান্সারটা আমার চলে আসতো, তাহলে অ্যান্সার হবে 12। ক্যালকুলেশনটা যদি আমি পুরোটা করি তাহলে আমার অ্যান্সার আসছে 12। নাও সেকেন্ড অপশন, সেকেন্ড কোশ্চেন বলা আছে দ্য HCF অ্যান্ড LCM অফ টু, ঠিক আছে অপশন, the HCF and LCM of two different numbers both greater than 30 are 13 and 273। মানে HCF মানে লসাগু আর গোসাগু, গোসাগু হচ্ছে 13 আর HCF হচ্ছে মানে লসাগু, লসাগু মানে LCM, LCM হচ্ছে 273 আর গোসাগু হচ্ছে 13। এবারে বলা হচ্ছে কি এখানে, না যে দুটো নাম্বার পাবো সে দুটো নাম্বার সবসময়ের জন্য গ্রেটার দেন 13 হবে। তো নাম্বার দুটো যদি গ্রেটার দেন 30 হয় তাহলে কি দুটো নাম্বার হবে, তার মধ্যে কিন্তু একটা নাম্বার দেওয়া নেই। ও আচ্ছা, এই কোশ্চেন্সটা যখনই থাকবে না, এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যেটা প্রিন্টিং মিস্টেকের জন্য প্রবলেমটা হয়েছে। এইখানে সবসময়ের জন্য মেনশন করে দিতে হবে, এখানে এখানে সবসময়ের জন্য মেনশন করে দিতে হবে যে দা ওয়ান নাম্বার বি ইকুয়ালস টু, তাহলে এর মধ্যে একটা নাম্বার কত 91, এটা ছিল প্রিন্টিং মিস্টেকে লেখা হয়নি। তাহলে তার একটা নাম্বার কত হচ্ছে আমাদের 91, তাহলে এনাদার নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। এই ক্ষেত্রে যে সামস হয়, এই সামসের ক্ষেত্রে এই ক্ষেত্রেও একটা ফর্মুলা থাকে। ফর্মুলাটা কি হচ্ছে না, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়ালস টু HCF ইন্টু LCM। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটো নাম্বারের প্রোডাক্ট, প্রোডাক্ট কত হবে, আমি তো একটা নাম্বার নেই তাহলে এক্স নিয়ে নেবো, আরেকটা নাম্বার কত আছে 91, এখানে কত হবে 13 ইন্টু 273 এক্স এবার এলসিএম। তাহলে এক্স ইকুয়ালস টু আমার কত দাঁড়াচ্ছে 13 ইন্টু 273 বাই 91, তাহলে আমার দাঁড়াচ্ছে 13 ইন্টু 273 বাই 91, তাহলে 13 ইন্টু 273 বাই 91 একে ক্যালকুলেশন করো, 13 7 যা 7 দিয়ে এটা কাটাবো,
3 6 তাহলে কত আসছে আমার, সরি 6 বলছি, 3 9 প্লাস 7 7 3 21 যাচ্ছে, 63 থাকছে, 9 7 63, তাহলে 39। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে x, নিচে লিখে দিই x ইকুয়ালস টু 39। তাহলে x ইকুয়ালস 39 হলো, তাহলে দুটোর সামস চাইছে, ফার্স্ট নাম্বার কত ছিল 91 প্লাস আরেকটা নাম্বার কত পেলাম 39, তাহলে কত হবে 130। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার ইজ কত না 130, অ্যান্সার ডি, অ্যান্সার ডি ইজ 130। নাও নেক্সট কোশ্চেন্স কি বলা আছে, 2 men and 3 boys can do a piece of work in 10 days, while 3 men and 2 boys can finish it in 8 days. Number of days taken by 2 men and 1 boy to finish it in. সোজা কথা বলা আছে কি দুজন মানুষ, দুজন লোক আর তিনজন বালক 10 দিনে কাজটা কমপ্লিট করছে, এবং সেই কাজটা তিনজন মানুষ মানে তিনজন লোক আর দুজন বালক মিলে 8 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে যদি দুজন লোক আর একজন বালক মিলে ওই কাজটা কতদিনে কমপ্লিট করবে, সোজা হিসেবে কি হচ্ছে আমাদের, এটাও একটা ফর্মুলায় পড়ে। এটা হচ্ছে তোমার টাইম এন্ড ওয়ার্ক থেকে অঙ্ক। তাহলে দেখো প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে থাকছে। ফর্মুলাটা হচ্ছে m1 d1 h1 বাই w1 ইকুয়াল টু m2 d2 h2 বাই w2। জাস্ট এই ফর্মুলায় বসাবো। তাহলে প্রথমে আসি, m1 কত বলা আছে, 2 মেন, 2 মেন নিয়ে নিলাম, 3 বয়। দেখো মেন আর বয় দুটোই তো আলাদা, তার জন্য একসাথে লিখলেও এই দুটো সিম্বল ইউজ করব, কারণ মেন বই আলাদা, একসাথে নেই। ওরা একসাথে কাজ করছে কিন্তু দুটো এলিমেন্ট সেম না। কিন্তু কত দিনে করছে 10 ডেজ। আর টাই ওয়ার্ক মানে ডব্লিউর ভ্যালুটা কত হবে 1। এবারে বলি এমটা কি, এমটা হচ্ছে নাম্বার অফ পার্সন, ডিটা হচ্ছে নাম্বার অফ ডে মানে দিন কত, আর এইচ হচ্ছে আওয়ার কত ঘন্টা কেউ কাজ করলো, আর ডব্লিউ হচ্ছে টোটাল ওয়ার্ক, কে কতক্ষণ কাজ করলো। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, এখানে বলা আছে 3 মেন প্লাস 2 বয় ইন্টু কত বলছি আমি 8। তাহলে 3 মেন প্লাস 2 বয় ইন্টু কত দিন করছে 8 ডেজ। এবারে ক্যালকুলেশন করি, এটা 2 দিয়ে গেলে 5, 2 দিয়ে গেলে 4। তাহলে এবারে এটা যদি মাল্টিপ্লাই করি 10m প্লাস 15b ইকুয়াল টু 12m মাইনাস 8b, এটা আসছে। এবারে এটা আসা মানে আমি বলতেই পারবো 10m মাইনাস 12m ইকুয়াল টু, আর এটা প্লাস হবে, প্লাস 8b মাইনাস 15b, এটা বলতেই পারবো। তাহলে এটা থেকে আমি পাচ্ছি মাইনাস 2m ইকুয়াল টু মাইনাস 7b, মাইনাস মাইনাস কেটে গেলে 2m ইকুয়াল টু 7b, এটা চলে এলো। তাহলে দুজন মানুষ কার সাথে সমান, 7 জন বালকের সমান। দুজন মানুষের যা কাজ করবে 7 জন বালক সেই কাজটাই করবে। এবারে আসি, নিচে কি বলা আছে, নাম্বার অফ ডেজ টেকেন বাই 2 মেন এন্ড 1 বয় টু ফিনিশ ইট ওয়েল। তাহলে এবারে আবার 2 মেন বলা মানে আমি যদি বালকে কনভার্ট করে নিই, তাহলে 2 মেন ইকুয়াল টু আমি লিখতে পারবো 7b প্লাস 1 বয় মানে 1 বয় লিখলাম, কত দিনে করছে জানা নেই, ইন্টু এক্স করবো, ইকুয়াল টু কত লিখবো, প্রথমেরটা ভ্যালু নিয়ে নেবো। 2 মেন বলা ছিল, 2 মেন মানে আমি কি পেলাম 7b পেলাম, তাহলে 7 বালক, আবার এখানে 3 বালক ছিল, তাহলে 7 প্লাস 3 কত হবে, মানে 7b প্লাস 3b ইন্টু কত হবে 10, ইন্টু 10। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি 8b ইন্টু এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 10b ইন্টু 10। তাহলে বি কেটে গেলাম, সেম এলিমেন্ট। তাহলে এক্স ইকুয়ালস টু আমার কত দাঁড়াচ্ছে 10 ইন্টু 10 বাই 8। প্রথমে 2 দিয়ে যাবে, এটা 5 পাবো, এটাও 2 দিয়ে যাবে, তাহলে এটা 5 পাবো। তাহলে আমার অ্যান্সার আসছে 25/2। মানে একে যদি ভেঙে নিই তাহলে 12, 12 গুণ 1/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ, 12/2। সোজা অঙ্কটা ছিল জাস্ট এই m1 d1 h1 বাই w1 ইকুয়াল টু m2 d2 h2 বাই w2, এই ফর্মুলায় বসাবো, তাহলে পুরো সামসটাই আমার কিন্তু চলে আসবে। ঠিক আছে, আর সেখান থেকে কিন্তু এই জিনিসটাই কনভার্ট করতে হবে, কেউ কিন্তু গুলিয়ে দিও না যে 2 মেন আর 3 বয় আছে আমরা একসাথে 2 প্লাস 3 ইন্টু লিখে দেবো, তাহলে 5 5 ইন্টু 10 এরকম কিন্তু হবে না, কারণ 2 মেন আলাদা আর 3 বয়ও আলাদা, দুজনই তো আলাদা পার্সন, বালক থাকছে আর লোক থাকছে, তো দুটো আলাদা, এই হিসাবে কিন্তু অঙ্কটা হবে। চলো এর পরের অঙ্কটা যাই। কি দাঁড়াচ্ছে আমাদের, টি অর্থ আর রেস 1 to 6 per kg and
raised 135 per kg are mixed with a third variety in the ratio 1:2:2 মানে তিনটে পাত্র আছে, তিনটে পাত্রতে তিন রকম চা আছে, ধরলাম দার্জিলিং চা, আসাম চা আর যে কোনো একটা কর্ণাটকের চা ধরে নিলাম। তো তিনটে পাত্রে তিন রকম চা আছে, তো একটার দাম হচ্ছে 126 টাকা, আরেকটার দাম হচ্ছে 135 টাকা, আরেকটার দাম নেই, দেওয়া নেই, মানে আমি ধরে নেবো কত, মানে এইরকম বলা আছে দেখো। একটু কত বলা আছে এখানে দেখো, একটা পাত্রে বলা আছে 126 আছে, একটা পাত্রে 135 আছে, আরেকটা পাত্রে x, এটা তো দেওয়া নেই। এবারে ওদের রেশিও কত বলা আছে 1:1:2। যদি আমাদের রেশিও 1:1:2 থাকে তাহলে মানে কি, এইটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমার কত দাঁড়াচ্ছে, এখানে থাকছে কত, এক্স ভ্যালু থাকছে। তো সেই হিসেবে আমার 1:1:2 যদি থাকে তাহলে আমি এখানে নিতে পারি এক্স, এক্স, 2x। সেই হিসেবে যদি বলি আমি তাহলে 12x ইন্টু এক্স প্লাস 135 ইন্টু এক্স প্লাস, ও সরি, এখানে এক্স হিসেবে নিচ্ছি, তো তাহলে এই ভেরিয়েবলটাকে আমি ওয়াই নিয়ে নেব, আলাদা নিয়ে নেব, প্লাস কত নেব 2x ইন্টু ওয়াই ইকুয়ালস টু এবারে বলি, তারপরে কথাটা পড়বো। এইটুকু পার্ট হচ্ছে কার জন্য, টি অর দ্য রেস 126 পার কেজি অ্যান্ড রেস 135 পার কেজি আর মিক্সড উইথ আ থার্ড ভ্যারাইটি ইন দ্য রেশিও 1:1:2। কত অনুপাতে ছিল সবগুলো একসাথে নিলাম। তারপরে বলছে ইফ দ্য মিক্সচার ইজ ওর্থ 153 পার কেজি। তো টোটাল মিক্সচার মানে তিনটে চা ছিল, তিনটেকে একসাথে নিয়ে নিলাম, তাহলে তার কত হবে 153 পার কেজি। দ্য প্রাইস অফ দ্য থার্ড ভ্যারাইটি পার কেজি কত হবে, তা থার্ড ভ্যারাইটি তো আমি ওয়াই ধরে নিয়েছি, আবার টোটাল কত বলছে আমাকে 153। তাহলে 153 কার সাথে হবে, টোটালটা থাকবে, মানে এক্সও থাকবে, তারপরেও এক্সও থাকবে, তারপরে 2x থাকবে, টোটাল যে রেশিওর যত ভেরিয়েবল ছিল। এবার এটাকে ক্যালকুলেট করব, 6 6 5 11, 5 1 6 2। কেন, কারণ প্রত্যেকের ভেরিয়েবল দেখো এক্স ছিল, তার জন্য। তো এক্স তো এখান থেকে কমন নিয়ে নিলে এটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে দাঁড়ালো এক্স প্লাস কত দাঁড়ালো 2xy ইকুয়াল টু 153 ইন্টু 4x। এবারে এখানে এক্স আর এই দুটো থেকেও এক্স কমন যাবে, তাহলে এই এক্স এক্স কেটে যাবে, দুটো এক্স কমনই গেলে, তাহলে পরে থাকছে 261 প্লাস ওয়াই ইকুয়াল টু 153 ইন্টু 4। ক্যালকুলেশন করবো, তাহলে আমার দাঁড়াবে ওয়াই ইকুয়াল টু, হাতে হলো 1 5 3 5 20 1 2 2 4 2 6 612 612 মাইনাস কত হবে 261, তাহলে কত পড়ে থাকছে আমার। আচ্ছা, একটা জিনিস ভুল হচ্ছে, এখানে 2টা লেখা হয়নি, 2y হবে, তাহলে এখানে পড়ে থাকছে কত 1 11 গেলে 5 3 351। ফার্স্ট টাইম পেন ট্যাপে ইউজের জন্য একটু প্রবলেম হচ্ছে। 351 বাই 2, তাহলে দাঁড়াচ্ছে আমার 175.5। অ্যান্সার ইজ এ। কিছু ছিল না, সোজা অঙ্কটা ছিল, জাস্ট প্রত্যেকটা রেশিও 1:1:2 রেশিও দেওয়া আছে, 126 135 আর এটা 2x ইন্টু ওয়াই, তাহলে 126 ইন্টু এক্স প্লাস 135 ইন্টু এক্স প্লাস 2x ইন্টু ওয়াই ইকুয়াল টু 153 এক্স প্লাস 2x। কারণ টোটালটা বলা আছে আমার 153 বলে, তার জন্য আমাকে টোটালটাকে এক সাইডে নিয়ে যেতে হবে, জাস্ট এই ক্যালকুলেশনটাই করলে হয়ে যাবে। তাহলে মানে বলতে গেলে এইটুকু জায়গা যদি কেউ পুরোটা জেনে গিয়ে থাকে তার ক্ষেত্রে আর কোনো প্রবলেম হয়ে যাবে পুরোটা। তাহলে অ্যান্সার হচ্ছে 175.5। বারবার কল আসছে। চলো পরের অঙ্কে যাই এবারে। কোশ্চেন নাম্বার 6। আমার কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে, অন ডিভাইডিং 43628 বাই সার্টেন নাম্বার দ্য কোসেন্ট এন্ড দ্য রিমাইন্ডার। এটাও একটা ফর্মুলা বেসিসে হয়। এই সব অঙ্কের ক্ষেত্রে কি হয়, একটা ফর্মুলা থাকে, যেমন আমরা বলি ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার, মনে হয় ভাজক ইকুয়াল টু ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, যে ফর্মুলাটা। এই ফর্মুলাটা সবসময় যদি মনে থাকে তাহলে এই অঙ্কটা আরামে নেমে যাবে। কোশ্চেনটা কিছু বলছে না, তো তোমাকে দিয়ে দিয়েছে এই নাম্বারটা, মানে ভাজক ভাজকটা বের করতে বলছে, তোমাকে ভাজ্য দিয়ে দিয়েছে, তার সাথে এটা তোমাকে ভাগফল দিয়ে দিয়েছে, এটা তোমাকে ভাগশেষ দিয়ে দিয়েছে, মানে ডিভিডেন্ড ডিভিডেন্ড তোমাকে দিয়ে দিয়েছে, ডিভাইজার তোমাকে বের করতে হবে, আর এখানে তোমাকে রিমাইন্ডার দিয়ে দিয়েছে, আর কোসেন্ট দিয়ে দিয়েছে। ফর্মুলাটা কি দাঁড়ায়,
ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইনটু কোসেন্টকে কিউ দিয়ে ডিনোট করলাম প্লাস রিমাইন্ডারকে প্লাস আর দিয়ে ডিনোট করলাম। তাহলে ডিভিডেন্ড মানেই কি বললাম, এক্ষুনি বললাম, কত, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজ্য কত দাঁড়াচ্ছে আমার 43628, ভাজক কত জানি না, x নেব, ইনটু কত করব 76 প্লাস কত করব 536। এখান থেকে 43628 মাইনাস 536 করলে কত পড়ে থাকবে আমার এটা। তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি 2 5 3 6, হ্যাঁ 9034 ইকুয়াল টু 76x 43092। ক্যালকুলেশন নিজেরা করো, 43092 বাই 76, এটা ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন এলে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 5 আসবে, 6 আসবে, 7 আসবে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার ইজ 5 6 7। তাহলে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে 5 6 আর 7, এটা কাটাকাটি করলে। তাহলে এটা আমার এক্সটা কি ধরেছিলাম আমি, ভাজক বা ডিভাইজার। তাহলে এক্স যদি আমার ভাজক বা ডিভাইজার হয় তাহলে তো অঙ্কটা হয়ে যাচ্ছে। সোজা অঙ্কটা ছিল। চলো তারপরে অঙ্কে যাই। Find the length of the bridge when a train 130 meter long and the traveling at 45 km per hour can cross in 30 seconds। দেখো সেম ডিস্টেন্স থেকে দুটো অঙ্ক পেয়ে গেলাম কিন্তু। এই অঙ্কটার যখনই থাকে এই সময় একটা দুটো ফর্মুলা থাকে, একটা হচ্ছে ট্রেন আর ব্রিজ আর একটা ট্রেন আর প্ল্যাটফর্ম। তো এইরকম টাইপের যখনই অঙ্ক থাকে তখন কি লেন্থ অফ ব্রিজের চাইছে, লেন্থ অফ ট্রেনের চাইছে, তখন ডিস্টেন্স যেটা হয় সেটা দুটোরই ডিস্টেন্স হয়, মানে ট্রেনের যা লেন্থ হয় আর ব্রিজের যা লেন্থ হয় তার সামসটা হয়। তাহলে নর্মালি তো আমরা জানি ফর্মুলা যেটা কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু কত টাইম। তাহলে এখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা মানেই হচ্ছে ব্রিজের ডিস্টেন্স প্লাস ট্রেনের ডিস্টেন্স, টোটালটা নিতে হয়। স্পিড স্পিড কত দেওয়া আছে 45 কিমি পার আওয়ার। আবার বলছি, আমার ট্রেনের লেন্থ মিটারে দেওয়া আছে, টাইমও সেকেন্ডে দেওয়া আছে। তাহলে কিমি পার আওয়ার থাকলে তাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হয়। মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে গেলে সবসময় মনে রাখবে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ইনটু কত হবে টাইম। টাইমটা কত বলা আছে 30 সেকেন্ড। তাহলে টাইম 30 সেকেন্ড বলাই আছে, একে আবার ক্যালকুলেশন আমরা চাইলে করে নিতে পারো। পনেরো, এবার এখানে ক্যালকুলেশন করো, 5 5 কত হয় 25, এটা দাঁড়াচ্ছে 375। কিছু না, মাল্টিপ্লাই করছি, গুণ করছি, তাহলে আমার আসছে কত 375। এখানে কত আছে আমার x প্লাস 130। তাহলে পরের লাইনে কি লিখবো, x ইকুয়ালস টু 375 মাইনাস 130। তাহলে আমার দাঁড়াচ্ছে 5 4 2। দেখো অপশন দেখো 542, অপশন এ 542। ইজি ছিল, কিছু ছিল না, জাস্ট সেম ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবারে ডিস্টেন্স এটা শুধু মনে রাখতে হবে, যদি কোনো সামসে ব্রিজ প্ল্যাটফর্ম এগুলো দিয়ে দেয় তাহলে এখানে ট্রেনের ডিস্টেন্সও ক্যালকুলেট হয় উইথ প্ল্যাটফর্ম বা ব্রিজের ডিস্টেন্সও ক্যালকুলেট হয়, একসাথে মিলে গিয়ে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে। নেক্সট সামস, a sum of money triples itself, the rate of simple interest being 5% per annum, what is the time period। কথাটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার মানে হচ্ছে পুলিশ ছাড়াও বাকি পরীক্ষাগুলোতেও এই অঙ্কটা প্রায় দেয়। সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। কিছু না, বলছে কি না, তুমি একটা কত টাকা, ধরো তোমার আসল তুমি কিছু টাকা রাখছো, সেটা তোমার 5% সুদের হারে বাড়বে, এবার কত বছর পর তুমি সেই টাকার 3 গুণ টাকা ফেরত পাবে, ওটাই জানতে চাইছে। তো এবারে এইরকম সামস থাকলে প্রথমে আমি ধরে নেব আমার প্রিন্সিপাল বা আসল, ফি বা আসল কত x ধরে নিলাম। এবারে টাইম জানি না, টি ধরে নিলাম। রেট কত, রেট অফ ইন্টারেস্ট
পুরো লিখে লিখে করাচ্ছি যাতে কারো প্রবলেম না হয়। রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে 5%। এবারে যদি রেট অফ ইন্টারেস্ট 5% হয়, আমি অ্যামাউন্ট ইকুয়াল টু ফর্মুলা কি জানি, অ্যামাউন্টকে এ দিয়ে ডিনোট করা হয়, প্রিন্সিপালকে কত লিখেছি এক্স প্লাস এসআই কে বলি সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে আমরা সিম্পল ইন্টারেস্ট বের করে নেব। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে দুটো ফর্মুলা মনে রাখতে হবে। একটা কি দাঁড়াচ্ছে, একটা আমার ফর্মুলা দাঁড়াচ্ছে এ ইন্টু এক্স প্লাস ওয়াই, আর একটা দাঁড়াচ্ছে এসআই ইকুয়ালস টু পিআর টি বাই 100। এই দুটো ফর্মুলা যদি তুমি জানো তাহলে তুমি এই অঙ্কটা আরামেই করতে পারো। তাহলে এবারে আসি, এটা পেয়ে গেলাম। এবারে অ্যামাউন্ট ইকুয়াল টু তো বলেছি, তাহলে এক্স প্লাস, এখানে যদি ভ্যালুগুলো বসাই তাহলে পি এর ভ্যালু কত এক্স, আর এর ভ্যালু কত 5%, টাইম তো টি স্মল টি নিয়েছি নিয়ে নিলাম ইন্টু 100। এটাই বসিয়ে দেবো এখানে, এক্স ইন্টু 5 ইন্টু টি বাই 100। কেন এসআই জায়গায়, দেখো এসআই জায়গায় এটা, প্রিন্সিপালের জায়গায় এটা, ব্যাস। এবারে অ্যামাউন্ট কত হবে, বলছে আসলের 3 গুণ মানে কি 3x। তাহলে 3x ইকুয়ালস টু এক্স প্লাস 5x টি বাই 100। দেখো এখানেও x আছে, এখানে x, এখানে x, x x কমন গেলে কেটে যায়, বা রেখে দিতে চাইলেও রাখো, 3x মাইনাস এক্স করে নাও, তাহলে আরো সুবিধা হবে। তাহলে কত দাঁড়াচ্ছে আমার এখানে, এটা কেটে গিয়ে দাঁড়াচ্ছে আমার 2x ইকুয়ালস টু 5x টি বাই 100। এই x কেটে যাবে, 5 দুনে 10, 5 দুনে 10 মানে 20 আসছে, 20 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, 20 2 এর সাথে মাল্টিপ্লাই করলে কত হবে 40 ইকুয়াল টু টি। এটাই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমার কত দাঁড়াচ্ছে 40 ইয়ার, 40 বছর। তাহলে আমার অ্যান্সার কত হবে, এটা এ 40 বছর। ওকে, সোজা ছিল না, কিছু না, আসলকে এক্স ধরে নিতে হবে, পিআরটি বাই 100 সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা মনে রাখতে হবে, আরেকটা জানতে হবে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। এইটুকু যদি ফর্মুলা তুমি জানতে পারো তাহলে তোমার এই অঙ্কটা পুরোটা নেমে যাবে, আর কিছু থাকবে না। কিন্তু এটা ইম্পর্টেন্ট অঙ্ক, মিনিমাম 3-4টে পরীক্ষায় অঙ্কটা দিয়েছে। চলো নেক্সট সামস, না 9 নম্বর অঙ্ক, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই বিদ্যালয় বিদ্যালয় স্টুডেন্ট মানে বয়েজ আর গার্লস আর পিতা পুত্রের অঙ্ক, এইসব অঙ্ক থাকেই একটা না একটা পরীক্ষা। তো এখানে কি বলা আছে প্রথমে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস ইন আ স্কুল ইজ 3:2 if 20% of the boys and 30% of the girls are scholarship holders, then what is the percentage of students who do not get scholarship। মানে কোন বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রীর অনুপাত হচ্ছে 3:2। এবারে তার মধ্যে 20% ছাত্র কি হয়েছে স্কলারশিপ পেয়েছে, আর 30% ছাত্রী স্কলারশিপ পেয়েছে। তাহলে কতজন পেয়েছে প্রথমেই নিয়ে নিব, 3:2 বলা মানে একটা 3x আছে আর এটা 2x আছে, সবসময় x দিয়ে করলে সুবিধা হয়। আমি বলছি না ট্রিক মানে অত শর্টে করতে যাও না, কারণ আগে যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে ঠিক আছে, যদি আননোন অঙ্ক পড়ে যায় তখন তুমি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সুবিধাটা হয়। এবারে দেখো 20% স্কলারশিপ পেয়েছে আর গার্লসের মধ্যে 30% পেয়েছে। 20% যদি পেয়ে থাকে তাহলে কত পার্সেন্ট পায়নি, সবসময় পার্সেন্টেজকে 100ই হাইয়েস্ট ধরি, তাহলে 100 মাইনাস 20 করলে 80% হবে। এরা কি হচ্ছে নট গেট স্কলারশিপ, আর এরা কি গেট স্কলারশিপ। সেম এর ক্ষেত্রেও সেম হবে, 100 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে আমার দাঁড়াচ্ছে 70। এটা কি নট গেট স্কলারশিপ, মানে এই পার্সেন্টেজ স্কলারশিপ এরা পায়নি, 80% লোক মানে ছেলে পায়নি আর 70% মেয়েরা স্কলারশিপ পায়নি। এবারে বের করব এত পার্সেন্টেজ পায়নি, এবার ছেলে কত আছে 3x আর মেয়ে কত আছে 2x। তাহলে আমি এখানে যদি 3x ইন্টু 80% মানে 80/100 করি তাহলে আসবে আমার 24x বাই কত আসবে 10। সিমিলারলি 2x ইন্টু যদি আমি 70/100 করি তাহলে আসবে 14/10 ইন্টু x। এবারে টোটাল কি কার উপর পার্টনারশিপ মানে পার্সেন্টেজটা চাইছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু ডু নট গেট স্কলারশিপ, যারা স্কলারশিপ পায়নি। ব্যাস পার্সেন্টেজ চাইলে কি করতে হয়, যারা স্কলারশিপ পায়নি তাদেরকে একসাথে লিখবো বাই, এই যে পার্সেন্টেজটা সবসময় কি হয় অরিজিনাল ভ্যালু থেকে, অরিজিনাল ভ্যালু মানে সবসময় যেটা প্রথমের ভ্যালু মানে হাইয়েস্ট ভ্যালু, তাহলে টোটাল স্টুডেন্ট কত বলেছে 3x প্লাস 2x। ব্যাস এইটুকু জিনিস হলেই হয়ে যায়, অ্যান্সার চলে আসবে। তাহলে এটা ইকুয়াল টু কত হয় ক্যালকুলেট করলে আমার উপরে আসছে 38/10 ইন্টু 5 ইন্টু 100।
5 দুনে 10, তাহলে 38 ইন্টু 2 করলে কত হবে? 76। তাহলে অ্যান্সার আমার কত দাঁড়াচ্ছে? অ্যান্সার আমার দাঁড়াচ্ছে 76। ইজি ছিল না? শুধু এইটুকু মনে রাখতে হবে যে 3:2 অনুপাতে ছিল, 20% বয়েজ আর 30% গার্ল ছিল। তাহলে 20% বয়েজ মানে স্কলারশিপ পেয়েছে। তাহলে কতজন স্কলারশিপ পায়নি? 80% স্কলারশিপ পায়নি। সিমিলারলি 30% যদি গার্ল স্কলারশিপ পেয়ে থাকে তাহলে 70%। সবসময় পার্সেন্টেজ 100 থেকে মাইনাস করতে হয়। ওইটুকু পেয়ে গেলাম, 3x এর সাথে পার্সেন্টেজটাকে ভ্যালুতে ট্রান্সফার করে নেবো। ও তো পার্সেন্টেজে ছিল, নর্মাল ভ্যালুতে ট্রান্সফার করলাম। কি করবো? 3x ইন্টু 80/100, সিমিলারলি 2x ইন্টু 70/100। যদি ওইভাবে ট্রান্সফার করে নিই তাহলে আমি কি পেয়ে গেলাম? এরা পাইনি, তাহলে তাদের সাম বাই কি করতে হয়? পার্সেন্টেজটা সবসময় অরিজিনাল ভ্যালু থেকে নিতে হয়, তার জন্য 3x প্লাস 2x ইন্টু 100। এটাই করলে আমার অ্যান্সার চলে আসবে 76। ইজি সামস, খালি বুঝে গেলেই হয়। চলো এর পরের সামস যাই। এটা সব থেকে ইজি সামস, জাস্ট ফর্মুলা বলে দেবো আর উত্তরটা বলে দেবো, নিজেদের কিন্তু এটা করতে হবে। সামসটা কি দাঁড়াচ্ছে আমার? যে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 25। সাম অফ টু নাম্বার বলা মানে কি? তাহলে একটা নাম্বার x ধরে নি আর যদি একটা নাম্বার y ধরে নি তাহলে তাদের সাম বলছি। মানে আমি বলতে পারবো x প্লাস y ইকুয়াল টু 25। সিমিলারলি দেয়ার ডিফারেন্স ইজ 13, মানে x মাইনাস y ইকুয়াল টু 13। অপূর্ণায়ন পদ্ধতি করে দিই। দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এটা কি হবে? আর সামনে 1 সামনে 1, এটা কেটে যাবে আর এটা কি হবে? যোগ হয়ে যাবে। কত আসবে? 2x। তাহলে এখানে কত পাবো? 8, এখানে কত পাবো? 3। তাহলে x এর ভ্যালু কত পাবো? 19। তাহলে x আমি কত পেয়ে গেলাম? 19। তাহলে y ইকুয়াল টু কত হবে? 25 মাইনাস 19, কারণ x প্লাস y ইকুয়াল টু 25 ছিল। x এর ভ্যালু বসাবো, এদিকে ট্রান্সফার করে নিলাম। তাহলে আমার কত আসবে? y ইকুয়াল টু 16। তাহলে y ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 16। তাহলে এবারে তাদের প্রোডাক্ট চাইছে, মানে কত প্রোডাক্ট করব? 19 ইন্টু 16। এই প্রোডাক্ট করার সময় সবসময় ফার্স্ট ভ্যালুকে দেখবে। দেখো 9 6 কত হয়? 54। এবারে 54 মানে এই দুটো ভ্যালু না, বি আর সি। এবারে বি আর সির মধ্যে দেখতে হয়। তাহলে 19 ইন্টু 16 যদি করি 4 আসে 5 মানে 11 9 1। তাহলে কত হয়? 4। আচ্ছা, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে বলেছি। সরি 25 মাইনাস 19, আরে 6 হবে। আমি একে 16 ভুলে লেখা হয়ে গেছে। পেনটা বেশ ভালো হবে না, 6 হবে, সরি। তাহলে অ্যান্সার কত আমার দাঁড়াচ্ছে? 114। এই ক্যালকুলেশনটা সাবধান কিন্তু দেখো, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, একটু একটু ভুল হয়েই যায়। 25 মাইনাস 19 করলে আমার আসছে 6, তাহলে 19 ইন্টু 6 করবো, কত হবে? 114। তাহলে অ্যান্সার ইজ বি, 114। সোজা ছিল, কিছু না, x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই করবো, অপোনেন্ট পদ্ধতিতে সলিউশন করবো, বাস চলে আসবে। এরপরে নেক্সট সাম যাই। কি বলা আছে? In the first 10 overs of a cricket game, the run rate was only 3.2. ওকে, দেখো পার্ট পার্ট পড়বে তাহলে সুবিধা হয়। তাহলে আমার যদি প্রথমেই বলা থাকে যে 10 ওভারে রানের গড় হচ্ছে 3.2, এটা রানের গড় হচ্ছে 3.2, যদি 10 ওভারে রানের গড় 3.2 হয় তাহলে টোটাল রান কত হবে? 3.2 ইন্টু 10 মানে 32। এবারে 50 ওভারে কত রান করেছে? 282 রান। পড়েনি হোয়াট শুড বি দ্য রান রেট ইন দ্য রিমেনিং 40 ওভার। 40 ওভারে কত করবে ওভার টু রিচ দ্য টার্গেট অফ 1282। তাহলে আমার 10 ওভার হয়ে গেছে আর 40 ওভার হবে, তাহলে টোটাল কত ওভার আছে? 50 ওভার। তার জন্য এখানে 50 লিখলাম। কত রান দরকার? টার্গেট কত? 282। তাহলে 50 ওভারে টার্গেট 282, তার মধ্যে 10 ওভারে আমি 32 করে ফেলেছি, তাহলে আমি 32 মাইনাস করে দেবো। তাহলে আমার কত পড়ে থাকছে? এত রান। কত ওভারে করতে হচ্ছে আমাকে? 40 ওভারে আমাকে এত রান করতে হচ্ছে, তাহলে 40 ওভারের এভারেজ বের করতে গেলে কি করব? তাহলে অ্যান্সার হবে 6.25। অ্যান্সার ইজ 6.25। ইজি ছিল। প্রথম 10 ওভারে রানের গড় দেওয়া আছে, সেখান থেকে রানের সাম মানে টোটাল সমষ্টিটা বের করে নেব। আর টোটাল তো 50 ওভার, কারণ 40 ওভারের বাকি আছে। তাহলে টোটাল 50 ওভারে আমাকে বের করতে গেলে 50 ওভারের টার্গেট দিয়ে দিয়েছে 282 রান, সেখান থেকে 32 মাইনাস করব, যা পড়ে থাকবে সেটাকে 40 ওভারের গড় করে দিলেই অ্যান্সার পেয়ে যাবো। ওকে, চলো নেক্সট সাম। নেক্সট সাম কি বলছি? দ্য এভারেজ অফ 3 নাম্বারস ইজ 77। দ্য ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস অফ দ্য সেকেন্ড নাম্বার, মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এবং সেকেন্ড সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে সংখ্যা তিনটি কি কি হবে?
তাহলে এই অঙ্কগুলোর সময় সবসময় শেষে চলে আসবো, শেষে এসে দেখবো কার আছে। প্রথম বলা আছে ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে, তারপরে সেকেন্ড সংখ্যাটা থার্ড সংখ্যার দ্বিগুণ। তাহলে আমি এখানে প্রথমে নিয়ে নেব থার্ড সংখ্যা, তাহলে আমি নিয়ে নিলাম থার্ড ইকুয়াল টু এক্স, থার্ড সংখ্যার ভ্যালু কত এক্স ধরে নিলাম। তাহলে সেকেন্ডটার ভ্যালু কত হবে তার দ্বিগুণ মানে 2x, আর ফার্স্টটার ভ্যালু কত হবে সেকেন্ডটার দ্বিগুণ মানে কত হবে 2 ইন্টু 2x মানে হচ্ছে 4x। তাহলে তাদের এভারেজ বলা আছে 77, তাহলে তাদের সামস যদি করি কি হয় x প্লাস 2x প্লাস 4x ইকুয়াল টু 77, তাদের গড় কোনটা তিনটে ভ্যালু তাহলে ইন্টু 3। তাহলে এখানে কত পাচ্ছি আমি 7x ইকুয়াল টু 77 ইন্টু 3, তাহলে 7 দিয়ে এটা হয়ে গেলে 11 পাবো। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 33। তাহলে ভ্যালু কত দাঁড়ালো x ইকুয়াল টু 33, এটা কার ভ্যালু থার্ডের ভ্যালু। তাহলে সেকেন্ডের ক্ষেত্রে কি হবে মাল্টিপ্লাই করে দেবো, হ্যাঁ মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত বেরোলো 66। আর ফার্স্টের কি হবে আবার 66 এর সাথে 4 মাল্টিপ্লাই করবো, আচ্ছা so to 6x, the average of three numbers 77, find the three numbers, এভারেজ বলা আছে, ঠিক আছে 77 ইন্টু 3 11 হচ্ছে মানে 33, 33 হচ্ছে আমাদের x এর ভ্যালু। ওকে, নাও থার্ড নাম্বার এটা, তাহলে সেকেন্ড নাম্বার কত পাবো 33 ইন্টু 2, তাহলে এই পেয়ে যাবো 66, তাহলে 24 4 2 24 2 164, এখানে অ্যান্সার হচ্ছে 132। আগেরবার পড়ে নি তা ফার্স্ট নাম্বার এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করতে বলেছে। এভারেজ দ্য নাম্বার অফ এত, তাহলে 11। আচ্ছা সরি 2x ইন্টু 2 করছি মানে 4x, ও সেকেন্ড নাম্বারটা নিয়ে নিচ্ছি না, সেকেন্ড নাম্বারটা নিয়ে এখানে একটু এইটা কিন্তু ভুল হয় প্রত্যেকবারে, যেটা আমি এই 4 করে দিচ্ছি x এর জায়গায় আমি 66 সেকেন্ড নাম্বারটা নিয়ে নিয়েছি, এই জায়গাটা দেখবে সব প্রত্যেকে কিন্তু, কারণ এখানে প্রথম নাম্বারটা পেয়েছি আমি 33 ইনটু করলে 4 হবে, তাহলে আসবে আমার 132। কিন্তু যদি আমি ফার্স্ট নাম্বারটাই লিখি, ফার্স্ট নাম্বার এখানে সাপোজ লিখছি আমি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু যদি আমি 66 লিখি ইনটু 2 করতে হবে, কারণ 2 ইনটু 2x এটা তো শুধু সেকেন্ডের ভ্যালু, তো ফার্স্টের সাপেক্ষে করছি তার জন্য এটা হবে। আমি প্রথমে কি নিয়ে নিয়েছিলাম সেকেন্ডের নাম্বারটা নিয়ে কাজ করে দিয়েছিলাম, তার জন্য এটা আসছে। তাহলে আমার একটা অ্যান্সার কত হলো 66, একটা হলো 33, একটা হলো 132, তাহলে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার ইজ ডি 132 আর 66 আর 33। ইজি ছিল, জাস্ট এই ক্যালকুলেশন গুলো দেখবে একটু, ক্যালকুলেশনটাই মেন। তাহলে আমার একটা বেরোলো x ইকুয়াল টু 33, সেকেন্ডটা হলো 66 আর ফার্স্টটা হবে 33 ইন্টু 4 তাহলে 132। ওকে চলো নেক্সট সম, কি বলা আছে প্রফিট এন্ড লস থেকে, এখান থেকে একটা অঙ্ক থাকবেই থাকবে, দ্য কস্ট প্রাইস অফ আ সুইং মেশিন ইজ এত, তাহলে আমার কস্ট প্রাইস দিয়ে দিয়েছে মানে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, কোনো জিনিসের ক্রয় মূল্যকে কস্ট প্রাইস লিখি বা আমি যদি ক্রয় মূল্য লিখি, কত টাকা দিয়েছে 800 টাকা, কি বলছে দোকানদার দুটো ডিসকাউন্ট দিচ্ছে, এটা 15% হারে এটা 10% হারে, এর ফর্মুলা হয় এই ফর্মুলাটা মনে রাখবে SP ইকুয়াল টু সিপি ইন্টু 100 মাইনাস R1 বাই 100 ইন্টু 100 মাইনাস R2 বাই 100, তাহলে সিপি কত দাঁড়াচ্ছে 800 ইন্টু 100 মাইনাস R1 কত 15 বাই কত করবো 100 ইন্টু 100 মাইনাস কত 10 বাই কত করবো 100, তাহলে 100 ইন্টু কত আসবে 85 বাই 100 ইন্টু 90 বাই 100, এর দুটো শূন্য এর দুটো শূন্য কাটলাম, এটা 5 এ চলে যাবে 2 এ, আচ্ছা 5 সাথে 35, আবার এটা 2 এ গেলে কত পাবো আমি 4, তাহলে কত পাচ্ছি 17 ইন্টু 36। এবারে এইটার দেখো সেই লাস্ট দুটোর মাল্টিপ্লাই করলাম কত বেরোলো 7 6 42, এখানে দেখো 2 কিন্তু একটা জায়গায় আছে আর কোনো জায়গায় 2 নেই লাস্ট ডিজিটটা, তাহলে ডাইরেক্ট এটা অ্যান্সার, আর ক্যালকুলেশনে যেতে হবে না। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে আমার 612, সোজা ছিল, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হতো এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 100 মাইনাস R1 বাই 100 ইন্টু 100 মাইনাস R2 বাই 100, তাহলে তো দাঁড়াচ্ছে আমার 612। ওকে, তারপর নেক্সট সাম যাই 14, এটা একটা ট্রিকি অঙ্ক। এখানে বলা আছে কি যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 4 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সম দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত হবে। যদি এইরকম টাইপের অঙ্ক থাকে তাহলে এখানে আমাকে কি দিয়ে দিয়েছে অনুকূল আর প্রতিকূল, প্রতিকূল মানে আপস্ট্রিম বলি, আমার দেখো আপস্ট্রিম ফর্মুলা কি বললাম
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি বেরোলো, ডিস্টেন্স তো দেওয়া নেই, তাই ডিস্টেন্সটা দেওয়া নেই কিন্তু দুজনের সেম ডিস্টেন্স, তাই আমি এখানে ডিস্টেন্স ইকুয়াল টু ডি ধরে নেব। তাহলে আমি বলতেই পারবো ডি বাই 8 আওয়ার 40 মিনিট, তাকে যদি থাকে তাকে আমরা এইভাবে লিখতে পারি, তারপর এটাকে ক্যালকুলেশন করে নাও। ডাইরেক্ট দিয়ে দিলাম, 3-এ দিয়ে দাও, 3-4-এ 5-এ, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কত, 44/5 এটুকু দাঁড়ালো। তাহলে এক্স মাইনাস ওয়াই কেন লিখলাম, আপস্ট্রিমের ফর্মুলা আছে এক্স মানে স্রোতের বেগ মাইনাস নৌকার স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। সিমিলারলি যদি ডাউন স্ট্রিম কথাটা থাকে তাহলে তার ফর্মুলা হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডি বাই কত আওয়ারে যাচ্ছে, 4 আওয়ারে যাচ্ছে, ডিস্টেন্স তো দুজনের সেম। এবারে এইটা একটা পাচ্ছি আর এটা একটা পাচ্ছি, একে ইজিলি তাড়াতাড়ি সলভ করার প্রসেস হচ্ছে ভাগ প্রক্রিয়া, মানে এটা বাই এটা করে দেবো, এটা বাই এটা করে দেবো, তাহলে কি হবে, আমি কি ডিটাকে তাড়াতে পারবো। দেখো যদি আমি করি, এখানে করছি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে আমি এখানে লিখতেই পারবো ডি বাই 44 ইন্টু 5 বাই আমি লিখতে পারবো ডি বাই 4। তাহলে এটা লেখা মানেই হচ্ছে 5d বাই 44 ইন্টু 4/d। তাহলে দেখো ডি ডি কেটে গেল, 4 দিয়ে করলে 11 চলে এলো, তাহলে আমার কত আসছে 5/11। তাহলে এখানে কত পেয়েছি আমি, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পেলাম আমি, 5/11। এবারে যেটা ফার্স্ট এলিমেন্ট হিসেবে নেব, ভাগ প্রক্রিয়া হচ্ছে, ধরো উপরেটা থাকলো যোগ ভাগ প্রক্রিয়া, প্লাস এক্স প্লাস ওয়াই করলাম, নিচে কি লিখলাম এক্স মাইনাস ওয়াই, কারণ এই এলিমেন্টটা প্রথমে নিয়েছি তার জন্য এটাকেই প্রথমে নেব, মাইনাস কত করব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 5/11, মানে 5 প্লাস 11 বাই 5 মাইনাস 11। তাহলে এখান থেকে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখান থেকে কি কাটছে মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়াই হবে, মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কাটছে আমার এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে কত পড়ে থাকছে আমার 2x, নিচে কত পড়ে থাকছে আমার -2y ইকুয়াল টু কত, 5 আর 11 যোগ করলে আমরা পাবো 16 বাই এখানে কত পাবো আমরা -6 পেলাম। তাহলে এখানেও মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, এই তো 2 2 এখানে কেটে যাবে, এখানে 2 দিয়ে গেলে 3 হবে, আর এটা তো 8 হবে। তাহলে x ইস টু y ইকুয়ালস টু কত হবে 8:3। এটাই এতক্ষণ ধরে করলাম ওটা, কারণ সবাই অপশনটা ধরে নেবে কি না ক্যান নট ডিটারমাইন্ড, কারণ একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল, তিনটে ভেরিয়েবল, যদি কোনো সামসে তিনটে ভেরিয়েবল পাই সাধারণত আমরা ধরে নিতে পারি ক্যান নট ডিটারমাইন্ড, বাট এখানে ক্যান নট ডিটারমাইন্ড হবে না। এই কারণে হলো না, কারণ দুজনের ক্ষেত্রে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে কি ওদের ডিস্টেন্সটা কিন্তু সেম বলে দিয়েছিল, তার জন্য এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার অ্যান্সার হবে কত 8:3। তার জন্য আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম এইটি কেন ডিটারমাইন, তারপরে অঙ্কটা দেখো, তারপরে বললাম, কারণ এটাই প্রথমেই যদি অঙ্কটা তুমি দেখো তোমারও মাথায় আসবে না কেন ডিটারমাইন হবে, কারণ তিনটে ভেরিয়েবল আসছে কি ক্যালকুলেশন হবে, বাস, কিন্তু না ক্যালকুলেশনটা হবে, তাই এটাকে সবসময় এটা ইম্পর্টেন্ট অঙ্ক ধ্যান রাখবে, এই অঙ্কটাকে এইরকম টাইপের অঙ্ককে ধ্যান রাখবে। চলো পরের সামস যাই, কি বলছি, a number is doubled and 9 is added, if resultant is tripled it becomes 7, মানে একটা সংখ্যা নিলাম, তার যদি ডবল নেই এবং তার সাথে যদি 9 যোগ করি এবং তার যদি 3 গুণ নিই তাহলে সেটা 75 সাথে সমান হবে। তাহলে সেটা যদি 75 এর সাথে সমান হয় তাহলে সেটা কি হবে, কিছু না, প্রথমে একটা কি ধরে নেব সংখ্যা x ধরে নেব, দেখো আচ্ছা, তাহলে প্রথমে সংখ্যা ধরে নিলাম x, তাহলে x এর ডবল হচ্ছে মানে 2x, তার সাথে 9 যোগ হচ্ছে মানে 9, এই টোটালটার আবার 3 গুণ হচ্ছে মানে 3 ইকুয়াল টু কত হবে 75। কথা পুরো ভেঙে ভেঙে দেখবে, ভেঙে ভেঙে বুঝবে। তাহলে 2x প্লাস 9 ইকুয়ালস টু কত হচ্ছে 25, তাহলে 2x ইকুয়ালস টু কত হবে 25 মাইনাস 9 ইকুয়ালস টু 16, তাহলে x ইকুয়ালস টু কত দাঁড়াবে 16/2 মানে 8। তাহলে অ্যান্সার ইজ 8। এগুলো ইজি অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষায় যদি 24টা থেকে 25টা অঙ্ক, 25টা তো বলে কিন্তু অনেক সময় 23টা 24টা থাকে, তো যাই অঙ্ক থাকুক না কেন তার মধ্যে 4টে সামস একটু কষ্ট থাকবে, বাকিগুলো প্রচুর ইজি থাকবে। তো এটা ইজি ছিল তাই অ্যান্সার ইজ 8। নেক্সট সাম, 65 liters water contaminated milk was in a barrel where ratio between milk and water was 10:3। ভাবো একটা 65 লিটার আছে, একটা ধরো ড্রাম আছে, তার মধ্যে দুধ আর জলের মিশ্রণ হচ্ছে 10:3 অনুপাতে রাখা আছে, তাহলে ওই মিশ্রণে আবার বলছে কি ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণ 8:5 হবে, মানে আবার মিল্ক আমরা কতটা মানে ওয়াটার কতটা মেশাবো যাতে আমাদের পরিমাণটা আরো কি হয়ে যায় 8:5 আকারে চলে আসে, মানে আগে কি ছিল 10:3, মানে দুধের পরিমাণ বেশি জলের পরিমাণ একটু কম ছিল, এরা বলছে আরো কত প্রকারে মেশাতে পারবো যাতে আমাদের
দুধের পরিমাণ কমে জলের পরিমাণটা বেড়ে যায়। তাহলে আমার তো প্রথমেই বলা আছে যে টোটাল কত আছে আমার 65, তার অনুপাত কত হচ্ছে 10:3 অনুপাতে আছে তো। তাহলে আমি এখান থেকে যদি এটা করি 10/13 এই দুটোর সামস, তাহলে আমি পেয়ে যাব 50। এতে কি আছে, এটা মিল্ক। যদি 50 পাই তাহলে আমি যদি 65 - 50 করি তাহলে 15 এই পরিমাণ কি থাকবে, ওয়াটার থাকবে। কোনটা, প্রথমটা, যতক্ষণ না জল আরো এক্সট্রা জল না মিশাচ্ছি। তাহলে এবারে বলছে কি না এক্সট্রা জল মেশাচ্ছি। এই জিনিসটা মনে রাখবে। প্রথমে দুধের অনুপাত মানে কত দিয়েছি 50 পেয়েছি, টোটাল দুধ আছে, তার সাথে ওয়াটার আছে 15 প্লাস কত হবে এক্স ইকুয়ালস টু কত দাঁড়াবে 8/5, কারণ রেশিও তো বলছেই যখনই জলটা মেশাবো তারপরে এই রেশিওটা ক্রিয়েট হবে। দুধ তো সেম থাকবে তার জন্য 50/15 প্লাস এক্স ইকুয়ালস টু এত। সলিউশন করো, কত আসবে 250 ইকুয়াল টু 40 8 4 12 প্লাস 8x। এগুলো কিন্তু আগে কোনো প্রিপেয়ার নেই, এই সামনে বসেই করা হচ্ছে, তো এই জন্য ক্যালকুলেশন পুরো হাতেই দেখাচ্ছি, নাহলে তো ডাইরেক্ট অ্যান্সার বলে দিতাম। তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু 130/8। দেখো 130/8, তাহলে 2 4 8, যদি নিই 2 6 12 2 5 10, তাহলে 64/5 বেরোলো। তাহলে আমার আসছে কত x ইকুয়ালস টু 65/4। 65/4 মানেই হচ্ছে কত 16.114। ইজি ছিল না? প্রথমে 65 লিটার দেওয়া আছে, তার অনুপাত দেওয়া আছে, সেখান থেকে দুধ কত জল কত বের করে নেবো। তার সাথে আরো এক্সট্রা জল মিশাচ্ছি, তাহলে এক্সট্রা জল মিশালাম, সেটা আর কি অনুপাতে ক্রিয়েট করবে 8/5, এটা মিশ্রণের অঙ্ক। ইজি। চলো নেক্সট সামস। আর আর মনে হয় 3 4টে সামস আছে, 4 5টা। চলো এবারে চলো এই সামসটা। দ্য সাম অফ 2 digit নাম্বারস এন্ড দ্য নাম্বার অবটেন্ড বাই রিভার্সিং দ্য অর্ডার। ভালো অঙ্ক, এলসিএম এইচসিএফ এর অঙ্ক বা নাম্বার সিস্টেমের অঙ্ক বলতে পারো, তো এটা ভালো অঙ্ক সব থেকে। কি বলা আছে, দ্য সাম অফ 2 digit নাম্বার, ভালো দিয়ে পড়বে, বাংলাটা আর বলি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর 3। কথাটা কিন্তু মন দিয়ে পড়ো। তাহলে যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলি মানে কি, প্রথমটাকে কি বলি আমরা একক, দ্বিতীয়টাকে বলি আমরা দশক। তাহলে এককের ঘরে ধরো আমি ওয়াই নিলাম আর দশকের ঘরে আমি এক্স নিলাম, এই দুটো হচ্ছে অঙ্ক, এই দুটো হচ্ছে সংখ্যাটির অঙ্ক। বাট সংখ্যাটি কি দাঁড়াবে, দশক ঘর মানে 10 হবে, তার তো বেস 10, দশক মানে এর বেস কত 10, এর বেস কত 1, তাহলে 10 প্লাস ওয়াই, এটাই হচ্ছে সংখ্যা। একে আবার রিভার্স করব, মানে হচ্ছে কি 10y প্লাস এক্স, এটা করছি। তাহলে এদের যে সামস মানে এটা হচ্ছে সাম সাইন দিলাম, তাহলে এই টোটালটার সামস কত 121। বলছে না 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তার রিভার্স করলে মানে তাকে অপোজিট করো, মানে এককের ঘরের সংখ্যাটাকে দশকের ঘরে লিখবো, দশকের ঘরের সংখ্যাটাকে এককের ঘরে লিখবো। তাহলে কত দাঁড়াচ্ছে আমার 121। সেখান থেকে আমি কি পাবো 11x প্লাস 11y ইকুয়াল টু 121। 11 যদি কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে আমার x প্লাস y ইকুয়াল টু 121। আরে দাঁড়িয়ে যা, তাহলে কত দাঁড়াচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 121/1 মানে 11, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 11 পেয়ে গেলাম। এখানে বলা আছে দেখো সংখ্যাটির অঙ্কগুলির অন্তর, মানে যদি বলি দ্য ডিফারেন্স অফ দ্য ডিজিট ইজ 3, মানে কি ডিজিট গুলো, ডিজিট কে কে x আর y কি ডিজিট, তাহলে এটা 3, আর x প্লাস ওয়াই ইকুয়াল টু কি বলেছি 11। সেই অপনয়ন এই কিছুক্ষণ আগেই করেছি, কেটে যাবে এটা, 2x ইকুয়াল টু 11 সাথে 3 যোগ করলে 14 হবে, তাহলে x ইকুয়ালস টু কত পাবো 7, x এর ভ্যালু 7 পেয়ে গেলাম। তাহলে y ইকুয়াল টু বলতে পারবো 11 মাইনাস 7 মানে 4। তাহলে x এর ভ্যালু পেলাম আমি 7 আর y এর ভ্যালু পেলাম আমি 4। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে আমি যদি বলি সংখ্যাটি কত হবে 10x, x এর ভ্যালু কত পেয়েছি 7 প্লাস 4, তাহলে কত হবে 70 প্লাস 4 74। এটাই হবে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। আসি, এটাই হচ্ছে অ্যান্সার। চলো বুঝতে পারলে কিছু না, ইজি অঙ্ক। এগুলো যখন পুরো সলিউশন করব, পুরোটা যখন সলভ করব, তখন মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রথমে চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে 20টা কোশ্চেন, তখন এই সামগুলো বুঝতে আরো ইজি হয়ে যাবে। সিম্পলিফাইটা নিজে করবে, বদমাস রুলের সাপেক্ষে হয়, এটা প্রত্যেকেই জানা থাকে, কারণ যেই পুলিশের পরীক্ষা দিতে আসবে সেই ক্লাস 10 পাস করে আসতে। এর অ্যান্সারটা শুধু বলে দিচ্ছি 5 হবে অ্যান্সার, এটা সলভ নিজেরা করবে কারণ অনেকটা টাইম সাপেক্ষ, কিন্তু সলভ করবে কিছু না। প্রথমে ফার্স্টের
এটা করবে, তারপরে এই পার্টটা আর এই পার্টটা নিয়ে করবে, তারপরে এই পার্টটা নিয়ে করবে, তারপরে এটার সাথে করবে। এর কোনো শর্টকাট হয় না, তাই মাথায় কখনো শর্টকাটের বুদ্ধি আনো না। হ্যাঁ, এগুলো শর্টকাট হয়। যদি কখনো বলা থাকে 3/5 প্লাস 1/2 এইটুকু শর্টকাট হয়। এই দুটো সামস আলাদাভাবে হয়, এই দুটো সামস আলাদাভাবে হয়। মানে 3 + 1 কত হয় 4, আবার 3/5 প্লাস হাফকে যদি আমি এলসিএম করি তাহলে আসে 11/10। তাহলে আমি এটাকে আবার লিখতে পারি 4 হোল 11/10, এটা হয়। তারপরে এটা আবার চেঞ্জ হয়ে যাবে কত 5 হোল 1/10, চেঞ্জ হয়ে যায়। এগুলো করা যায়, তো সেটা করতে পারো শর্টকাট, কিন্তু এই অঙ্ক পুরোটা কিন্তু তোমাকে হাতে নিজেকে করতে হবে। তো এর অ্যান্সার যেটা হবে বলে দিই, অ্যান্সার ইজ 5। অ্যান্সারটা সবসময় 5 হবে। ঠিক আছে, এটা করে কমেন্টে জানিও অ্যান্সার এলো বা কিভাবে এসছে। চলো নেক্সট সামস, ইজি সামস। এটাও বলেছি যে কোনো মানে পরীক্ষায় 25 কোশ্চেন যদি থাকে তোমার, তার মধ্যে 4টে থেকে 5টে কোশ্চেন থাকে, বাকিগুলো প্রচুর ইজি থাকে। তাই সবসময় 20 যেন ইজি হয়, ইজিলি নামাতে পারি, এইটুকু ভাবো। এবারে আসি, কি বলা আছে, একজন মুদি পরপর 5 মাস 6,435 টাকা, 6,927 টাকা, 6,855 টাকা, 7,230 টাকা এবং 6,562 টাকা জিনিস বিক্রয় করলো। তাহলে একজন এত টাকার জিনিস বিক্রয় করেছে, তাহলে ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি এত টাকা হবে। মানে টোটাল 6 মাস গেছে, তার 5 মাসে বলা আছে, 6 নম্বর মাসে বলা নেই। এবার তার টোটালটার গড় বলে দেওয়া আছে, কি করব, তাহলে সবগুলোর যোগ করব, ইকুয়ালস টু গড়টাকে সমষ্টিতে ট্রান্সফার করব, এই তো কথা। ইজি ছিল, চলো করি। 7230 সবগুলোর সাম, আর কিছু নেই। প্লাস এক্স ইকুয়ালস টু, গড় কত বলা আছে 6500, ইন্টু ইন্টু কত করতে হবে আমাকে, কোটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছোট জন 6 মাস বলা আছে, মানে ইন্টু 6। এটাকে সলিউশন করো, অ্যান্সার হবে সি, 4991। এটা তো পারবে, যোগ তো সবাই জানো, তার জন্য এটাকে পুরোটাকে যোগ করবে, এটাকে ইন্টু করে নিলে এটা কত দাঁড়াচ্ছে 30, 36, 3, এইটা এই নাম্বারটা দাঁড়াচ্ছে। এই নাম্বারের সাথে মাইনাস করবে কাকে, এই টোটালটার কোডটা, এটা নিজেরা করবে। এগুলো প্রচুর ইজি, যেগুলো সলিউশন নিজেরা করে না, একটু বড় হবে, কিন্তু প্রত্যেকটাকে নেবে একসাথে বসিয়ে দেবে, বসিয়ে সলিউশনটা করবে। যেন এই অঙ্কটা করতে মিনিমাম প্রত্যেকের হাইয়েস্ট সময় কত লাগে, মিনিমাম হয় 30 সেকেন্ড, 20 to 30 সেকেন্ড লাগে, তার বেশি যেন না লাগে। চলো নেক্সট সাম যাই, 20 নাম্বার সামস। এটা হচ্ছে কিছুক্ষণ আগে এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার করে এলাম, ঠিক একই টাইপেরই। ওখানে টুয়াইস হচ্ছিল, এখানে হাফ হতে থাকবে। কোশ্চেনটা কি বলছি না, রেস 700 টাকা, মানে রেস, হ্যাঁ 700 টাকা ইজ ডিভাইডেড এমং রাম সাম এন্ড যদু, তিনজনের মধ্যে ডিভাইডেড করছি, সো দ্যাট রাম রিসিভ হাফ এজ মাচ এজ সাম এন্ড সাম হাফ এজ মাচ এজ যদু, হোয়াট উইল বি যদু শেয়ার। মানে 700 টাকা রাম শ্যাম ও যদুর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল, তাহলে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত দাঁড়াবে। কিছু না, সবসময় বলেছি এইরকম সামস থাকলে লাস্টে কে আছে দেখবো, তাহলে প্রথমে কে আছে রাম, তারপরে আছে কে সাম, তারপরে আছে যদু, তাহলে আমরা স্টার্ট করব যদু থেকে। তাহলে লিখবো যদু, যদু পাচ্ছে x টাকা, যদু যদি x টাকা পায় তাহলে সাম কত পাবে, তার অর্ধেক মানে x/2 টাকা। রাম যদি x/2 টাকা পায় তাহলে রাম কত পাবে, সেমের অর্ধেক মানে x/2 আবার বাই 2, মানে এটা কি দাঁড়ায় x/4। তাহলে এই টাকাটা পেলো, তাহলে এই টোটালটা লিখবো x প্লাস x/2 প্লাস x/4 ইকুয়াল টু 700। তাহলে কি দাঁড়াবে আমার, 2 আর 4 এর এলসিএম করে নেব, 4 আসবে, তাহলে 4x প্লাস 2 2 4 মানে 2x প্লাস কত x ইকুয়াল টু কত দাঁড়াবে 700। তাহলে 4 2 6 1 7, তাহলে দাঁড়াচ্ছে আমার 7x/4 ইকুয়াল টু 700। তাহলে 7 7 কেটে যাবে, তাহলে কত দাঁড়াবে x ইকুয়াল টু 4। এই যে এইভাবে কাটি, মানে বুঝতে পারছো তো, এটাকে কাটা মানে হচ্ছে 7 × 100, তার জন্য কাটতে পারছি, তারপরে 4টা 100 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার ইজ, এটা তো পুরো ডিটো সেম সাম ছিল। চলো নেক্সট সামস, important sums কি, the percentage increase in the area of a rectangle if each of its sides। এই জিনিসটা বুঝতে প্রবলেম হয় প্রত্যেকেরই, এই জিনিসটা কিন্তু বোঝার আছে। কি বলা আছে যে প্রথমে একটা পার্সেন্টেজ ইনক্রিজ কত করছে ওটা আমাকে দেখাতে বলেছে একটা রেক্টেঙ্গেলের, যখন তার সাইড গুলো ইনক্রিজ করছে। এই কথাটা মানে কিন্তু মনে রাখবে, ইফ ইচ অফ ইট সাইডস বলা মানেই হচ্ছে
তো আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুই বাড়বে, মানে দৈর্ঘ্যও বাড়বে, প্রস্থও বাড়বে। রেক্টেঙ্গেল যেহেতু, তাহলে লেন্থও বাড়বে, ব্রেথও বাড়বে। তো প্রথমে আমি কি নিয়ে নেব এই কোশ্চেনে, প্রথমে লেন্থ এল ইকুয়াল টু এক্স নিয়ে নিলাম, আবার ব্রেথ ইকুয়াল টু বি ধরে ওয়াই নিয়ে নিলাম। তাহলে প্রথমটার এরিয়া কত পাবো? নর্মাল এরিয়া এক্স ইন্টু ওয়াই, এটাই তো এরিয়া পাই, ইউনিট স্কোয়ার, সবসময় ইউনিটের স্কোয়ার হয়। এবারে এক্স ইন্টু ওয়াই পেয়ে গেলাম, তাহলে এরিয়া আমি পেয়ে গেছি। এবারে আবার কি বলছে, লেন্থটা 20% ইনক্রিজ করছে, মানে কি এক্স ইন্টু 100 প্লাস 20/100। দেখো এতটা ভেঙে বলছি, ডাইরেক্ট আমি 100 ইন্টু 120/100ও লিখতে পারি। বুঝে যাও, বোঝার চেষ্টা করো কিভাবে আসছে। তাহলে এটা পেয়ে গেলাম। সিমিলারলি যদি ব্রেথ বাড়ে, তাহলে ওয়াই ইন্টু, এটা আর সলভ করবো না, ডাইরেক্ট লিখে দিচ্ছি, একই তো। তাহলে এর হলো এটা, এর হলো এটা, তাহলে এর এরিয়া কত দাঁড়াবে? 6x/5 ইন্টু 6x/5, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে? 36x/25। তাহলে এটা আমার চলে এলো, এর এরিয়া এত এলো আর ওর এরিয়া xy এলো। এবারে পার্সেন্টেজের চাইছি, মানে এরিয়া কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে চাইছি। বৃদ্ধি পাওয়া মানে কি, সবসময় কি লিখতে হয়? বড় ভ্যালুটা মাইনাস ছোট ভ্যালুটা, ভাই নিচে সবসময় অরিজিনাল ভ্যালু, বা এটাকে অরিজিনাল ভ্যালু বলা যায়, বড় ভ্যালু, এটা চেঞ্জ ভ্যালু। এটাকে ফর্মুলাটা হচ্ছে এটা, চেঞ্জ ভ্যালু মাইনাস অরিজিনাল ভ্যালু। কোথায় লিখে দিই এখানে, চেঞ্জ ভ্যালু মাইনাস অরিজিনাল ভ্যালু বাই অরিজিনাল ভ্যালু ইন্টু 100। যদি এটা করো তাহলে চলে আসবে। তাহলে এই ফর্মুলা ইন্টু কত করবো আমরা? 100। তাহলে এটাতে 25 এর সাথে এলসিএম হয়ে যাবে, তাহলে 36 থেকে 25 যাচ্ছি, কত পাবো? 11 পাচ্ছি। 11x, এটা y হবে, এখানে ভুলে গেছি, ও এখানেও এক্স ওয়াই, তো দুটো ছিল, তো এর জন্য y, ওর জন্য x। তাহলে 11xy বাই xy ইন্টু কত? 100। xy কেটে যাবে। আচ্ছা, xy মানে 25টা আসবে তো, এই 25 যে নিচে আছে, এই 25টা তো নিচে চলে আসবে, তাহলে 25 চলে এলো এখানে, 25 4 100, কত দাঁড়াচ্ছে আমার? 44%। এটাই হচ্ছে ইনপুট অপশন হবে এটা। তাহলে আমার অপশন হচ্ছে 44%। আজকের জন্য লাস্ট সামস, চলো সোজা সামস। সব থেকে বলা আছে কি, হোয়াট উইল বি দ্য এলসিএম অফ 8, 24, 36, 54। বাংলায় 8টা বেরিয়ে গেছে, এখানে 8টা লিখে নিও। 8 হবে, 8 কি, কিছু না, সব থেকে ইজি। 8, 24, 36, 54 এর এলসিএম করব। 2 এ গেলে 4, 12, 1, 8, 2, 7, 2 এ দেবো 2, 6, 9, 27। আর তো 2 এ যাবে, হ্যাঁ যাবে, 1, 3, 9, 27। এবারে কিসে যাবে? 3 এ যাবে, 1, 1, 3, 9, আবার 3 এ যাবে, 1, 1, 1, 3। এলসিএম, LCM equal to 2 into 2 into 2 into 3 into 3 into 3, তাহলে 8 into 27, আর সাথে 56, 6, এই দেখো একটাই করলাম, আর সাথে 56, আর বাকি করতে হবে না, 6, তাহলে একটাই আছে, এটাই হবে आंसर। অপশন দেখে নেবে একবার, তাহলে সুবিধা হয় বুঝতে আর কি। आंसर এটা তো ওকে। আজকের জন্য টোটাল 22টা সামস আলোচনা হয়ে গেল। তো টোটালি 22টা সামসই এসেছিল ওখানে। এবারে সবগুলা টপিক বোঝা গেল, যে গোসাগু লসাগু থেকে একটা দুটো থাকছে, দুটোখানি থাকছে, তারপরে যেমন ডিস্টেন্স থেকে দুটো থাকছে, তারপরে প্রফিট এন্ড লস থেকে একটা দুটো থাকছে, এইরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা যা বলেছিলাম থাকছে একটা দুটো। তো এইগুলা ইজিলি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, 2019টা সলভ করবো, সেখানে যেন নিজেরা কিছুটা করতে পারো। তো 2019টা পরের ডেটে সলভ করে দেবো, তো তখন দেখা যাবে ওটা। চলো আজকের জন্য বাই।